সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি আজকে আমার একটা প্রিয় প্রজন্ম। বিদেশে পড়াশোনা করতে গেছে। পড়াশোনা করতে গেছে কিন্তু মনটা বাংলাদেশে। তাই না তোমার? জি জি ভাই। তোমার পরিচয় দিয়ে তুমি বলো তো, তোমার পরিচয়টা তুমি দাও। আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ কামরুজ্জামান ফয়সাল। আমি বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের দায়িত্বপ্রাপ্ত এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহালি থানা, ঢাকা মহানগর উত্তরের দায়িত্বপ্রাপ্ত। আর সাবেক পোস্ট আছে সেগুলো এখন না বলি। আর এখন সবচেয়ে বড় এখন পরিচয় আমি তুমি বঙ্গবন্ধুর কোন আদর্শের শেখ দেশে হাসিনার একজন কর্মী। কোন দেশে আছো তুমি এখন? আমি এখন আছি স্লোভেনিয়াতে, উচ্চ পড়াশোনার জন্য, উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য আসছি মূলত বাংলাদেশ থেকে 2024 সালের কবে ফেব্রুয়ারিতে। 2024-এর কবে গেছিলে? ফেব্রুয়ারির 14 তারিখ। এরপরে আন্দোলন শুরু হলো দেশে, না? হ্যাঁ, তারপরেই শুরু হলো। তুমি না থাকার কারণে এটা হয়েছে, তুমি থাকলে হইতো না সেটা। না ভাই, আমি সবচেয়ে বড় যে জিনিসটা মিস করি, আমার রাজনৈতিক ক্যারিয়ারটা খুব ছোট, মানে 1 বছর ধরতে গেলে সেই মিছিলের পথ চলা থেকে শুরু করে। তো মানে আমি যে সময় ছিলাম না, আমার তো খারাপ লাগে পরীক্ষা দেওয়ার সময় মানে একটা ছাত্র 10 বছর পড়াশোনা করে এসএসসি ফাইনাল পরীক্ষাটা সে দিতে পারে নাই। হয়তো হইতো, এটাই হইতো, মানে আমি আমার পরীক্ষা ফাইনাল পরীক্ষাটা দিতে পারি নাই। আমার কাছে মনে হচ্ছে আমি এটাই মিস করছি, যে আমি ফাইনাল পরীক্ষাটা দিতে পারি নাই। ফেল করতাম আর পাস করতাম, সবার সাথে যদি ফেল করতাম তাহলে ওই সবার সাথে ফেল করতাম। ঠিক না, জয় বাংলা বলার কারণে মেরে ফেলছে না, কাউকে দেখলে না বাংলাদেশে একটা ছেলে পা কেটে ফেলছে, হয়তো আমাকেও মাইরা ফেলতো, মবের মাধ্যমে মারতো, নাহলে পুলিশের হাতে ধরতো, আমার হয়তো জেল থাকতো। আমার অনেক সহযোদ্ধারা জেলে আছে না, আছে, অনেকের মব করছে, অনেকের সাথে করছে, হয়তো আমার বাড়ি ঘরে বা আমি থাকলে আমার বাড়ি ঘরে হামলা হইতো, এখনো হয় নাই। হয়তো আমাকে খুঁজতে আসতো বা আমাকে ধরতে আসতো। তো আমরা এগুলো মাইনা নিতাম ভাই, এখন নাই যেহেতু, এখন আমার আপনার সাথে যে অনলাইনে কথা বলা ছাড়া বা ফেসবুকে তৎকালীন সময়টা লেখালেখি করা ছাড়া আর কোনো উপায় আমার কাছে ছিল না। মানে শেখ হাসিনার একজন কর্মী হিসাবে, বঙ্গবন্ধুর আদর্শের একজন মানুষ হিসাবে, আর মুক্তিযুদ্ধ বা একাত্তরকে ধারণ করি, সেই বিদায় আমার কাছে এর চাইতে বেশি কিছু করার ছিল না। সবার সাথে কানেক্টিভিটি এতটুকুই। আমার ওটা কিছুই না, যারা বাংলাদেশে এই মুহূর্তে মানে কিছু করতেছে না, মিছিলও যাচ্ছে না, পলায় পলায় আছে, তাদের এই সংগ্রামের সাথে আমার এই মানে আমি যে অনেক কিছু করে ফেলতেছি বা কিছু করার চেষ্টা করছি, এটা কিছুই না। যে পলায় আছে আজকে 10 মাস, বাড়িতে থাকতে পারছে না, তার পরিবারের সাথে ঈদ করতে পারতেছে না, প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে পারছে না, তার প্রিয় কাজগুলো সে স্বাভাবিকভাবে তার যেগুলো তার অধিকারের কাজ সে করতে পারে নাই, সেগুলো যে শিক্ষার্থী বন্ধু বা যে শিক্ষার্থী ছোট ভাই তার একাডেমিক লাইফ শেষ করতে পারে নাই স্বাভাবিকভাবে, অনেকে লাস্ট সেমিস্টার, অনেকের 1 সেমিস্টার 2 সেমিস্টার আছে শেষ করতে পারে নাই, অনেকে তো এসএসসি পরীক্ষা দিতে পারে নাই, বাবা হয়তো আওয়ামী লীগের সমর্থনে ছেলে এসএসসি পরীক্ষা দিতে পারে না, এইচএসসি পরীক্ষা দিতে পারে নাই। তার সেই স্যাক্রিফাইসের সাথে তো আমার কিছু নাই। আমি তো কোনো কিছু স্যাক্রিফাইস করি না, আমি তো অন্তত আরামেই আছি। এখন প্রবাসী লাইফটা আপনি ভালো জানেন ভাই, আপনি প্রবাসী লাইফ একদিন, কিন্তু আমি তো আরামেই আছি, তাদের চাইতে আরামে না আমি। এখন ওখানে কয়টা বাজে? এখন বাজে ভাই 12টা, রাত 12টা। রাত 12টা হচ্ছে। যেমন আমি অস্ট্রেলিয়াতে আছি, আমার রবিবার মর্নিং আমার, আচ্ছা রবিবার আচ্ছা। সকাল। এখন রবিবার রাত হয়ে গেছে আমার এখানে, মানে শনিবার গেল রবিবার হলো আর কি। হুম। আমার এখানে বাজে সকাল 8টা। আচ্ছা আচ্ছা। সকাল 8টা, তাহলে ডিফারেন্স হলো 6 7 8 ঘন্টা ডিফারেন্স। বাংলাদেশের সাথে তোমার কয় ঘন্টা? আমার বাংলাদেশের 4 চার ঘন্টা। ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা ডিফারেন্স, বাংলাদেশে আমার এখনো আমার তো রাত আমার 5টা। সাথে 4 ঘন্টা ব্যবধান। জি। এখন তুমি যেদিন তুমি আন্দোলনটা শুরু হলো, তোমার কি মনে হচ্ছিল সেটা? ভাই প্রথম অবস্থায় আমাদের মানে আসলে কি এই আন্দোলনটা আলটিমেটলি আমরাই, হয়তো আমাদের অনেক সিনিয়র নেতা বা দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা হয়তো জিনিসটা প্রথম অবস্থায় ওইভাবে হালকা ভাবে নিছে। আর যেটা তো ইন্টারন্যাশনাল, এখন তো সবার কাছে, আপনার আমার সবার কাছে এটা একটা ইন্টারন্যাশনাল জিনিস ছিল, সেটার মাধ্যমে হয়তো আমাদের যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আর ক্ষতিটা আমাদের হয়েছে, ক্ষতিটা বাংলাদেশের হয়েছে, ক্ষতিটা বাংলাদেশ আওয়ামী লীগের একার হয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে বা ক্ষমতা থেকে তাদেরকে সরানো হয়েছে একটা জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে, সন্ত্রাসী হামলার মাধ্যমে, কিন্তু আলটিমেটলি ক্ষতিটা তো আর আওয়ামী লীগের একা হয় নাই, ক্ষতিটা বাংলাদেশের হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর যেটা তারা করলো, যেটা 2000 আপনি যেটা বলতে চাচ্ছিলেন আগস্ট মাসে, আমার মানে 10 মাস আগে আমার কি ফিল হচ্ছিল বা আমার কি মনে হচ্ছে যে কর্মী হিসাবে, আমি তখন থেকেই মানে মনে করতেছিলাম যে এটা একটা
মানে সেই 2018 সালের যে কপি আন্দোলন বা যেইভাবে ওনারা ইয়ে করছে, আপনারা আরেকটু ভাই খেয়াল করলে পারবেন, 2018 সালে আরেকটা আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছিল আমার এই নিরাপদ সড়ক আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলন এই যে আমাদের ইয়ার দিকে কুড়িল ফ্লাইওভারের দিকে একটা স্কুলের 6-7 স্টুডেন্ট মারা গেল, আর পুরো বাংলাদেশ ফুসে উঠলো। আগস্ট মাসের আগ মুহূর্তের দিকে একটা আন্দোলন খুব ইয়ে হয়ে গেল, বাংলাদেশে পুরো ছড়াই গেল। মানে মিনিটের মধ্যে, মানে মনে হয় যেমন একটা দাবানলের আগুন যেভাবে ছড়াই পড়ে, ঠিক এইভাবে ছড়াই গেল। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা ভাই জানি না, এই যে ফারুকি, মানে মুস্তাফা সরোয়ার ফারুকি যেদিন শপথ নিলেন, ওই দিনই সে একটা সংবাদ সম্মেলন করছিল। সে কিন্তু সাংবাদিকদের বলতেছিল, আমরা কিন্তু চাচ্ছিলাম এমন একটা আন্দোলন হোক যেটা নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা অ্যাক্টিভ ছিলাম। আপনি কথাটা নোট করেন ভাই আমার কথাগুলো। মানে এই যেটা মানে সিআই এর এজেন্ট দিয়ে সিআই তাদের পরিকল্পনা একদিনে করে নেয়। হয়তো আমরা রাজনৈতিক কর্মী, আমরা এই জেনারেশন, তো আমাদের জেনজি বলে, অনেকে ইয়ে বলে, আমরা খুব দ্রুত চাই। আসলে যারা এই বৃহৎ পরিকল্পনা গুলা করে একটা দেশের উপরে যাদের নজর থাকে, তারা কিন্তু মানে অনেকদিন যাবত করতেছিল। সেই 2006 বছরের একটা ফসল তারা এসে কিন্তু এখন উঠায় নিল এই 2024-এ। তারা হচ্ছে 18 সাল থেকে চেষ্টা করতেছে একটা কোটা আন্দোলন, তারপরে একটা নিরাপদ সড়ক আন্দোলন। ওই সময় শেখ হাসিনা এগুলোকে, আমাদের নেত্রী এগুলোকে কাম বের করে ফেলতে পারছে, মোটামুটি এগুলোকে ঠিক করে ফেলতে পারছে, কিন্তু আমরা 18তে এসে পারি নাই। এটা কি মানে মানে এজ কি শেখ হাসিনারই সমস্যা ছিল? শেখ হাসিনাকে অনেকে অনেকবার ব্যাখ্যা করে শেখ হাসিনা দলীয় ভাবে ঠিক ছিল না। না ভাই, শেখ হাসিনা দলীয় ভাবে এই কথা হবে শেখ হাসিনার উপরে চাপাই দিলে হবে না। এই যে আমি বিরোধী দল করি বা আমি অন্য একটা দল করি, আমার কি দায়িত্ব নাই এই দেশের প্রতি? দেশের প্রতি কি আমার দায়বদ্ধতা নাই? কালকে একটা টকশোতে একজন বলতেছিল, এক ওই যুগান্তরের সাংবাদিক, এডিটর, সে বলতেছিল আপনারা কি করছেন মুক্তিযোদ্ধাদের চার নেতা, উনি আবার উদাহরণ সহ বুঝাইছে, যদি ইয়া মারা যাইতেন, জিয়াউর রহমান মারা যাইতেন, তাহলে তো সে তো 7 জনের একজন হইতো, 8 জন হইতো। হয়তো ভিডিওটা দেখছেন ভাই আপনিও, 8 জন হইতো। এই যে তাদের মোরালটা ভাঙাইলো, বিএনপির কি করলো বা তারেক রহমানের কেমন লাগলো, সে হয়তো একটা ইয়ে দিয়ে বুঝানোর চেষ্টা করছে। কিন্তু আসলে কি ভাই, এই যে বলেন বাংলাদেশের এই জিনিসটা যে হলো, এই জিনিসটা তো মানে সবাই আওয়ামী লীগের উপর দোষ চাপায় দেয়। মানে কিছু একটা হইলে আওয়ামী লীগ, আর কি কিছু একটা হইলে দেখবেন আমাদের উপর বলতেছে কি আহ, মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ঠিকাদারি নিয়ে নিছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একা বহন করে। ভাই তাহলে এই যে আওয়ামী লীগটা ছিল না এই 10 মাস, তুমি কতটুকু ধারণ করছো? তোমার কি দায়িত্ব নাই? তুমি বাংলাদেশের রাজনীতি করো, তুমি বাংলাদেশের রাজনীতি করবা, তুমি বাংলাদেশের মাইনেই তো করবা। তুমি কতটুকু ধারণ করছো? আওয়ামী লীগ তো নাই এই 10 মাসে, তো আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগকে ব্যান করছো, ছাত্রলীগকে ব্যান করছো, যা পারছো তা করছো। আমরা তো কারো একাডেমিক লাইফে হাত দিই নাই। আমাদের সময় তো সবাই একাডেমিক লাইফে তো ভাই মত করে তো কারোর, আমাদের সময় তো জামাতের বাড়ি করছিল, কার কে জামাত করে, কে কার ব্যবসা করতে, সেগুলো তো আমরাও দেখছি। আমার এলাকার কথাই আমি বলি, আমি যে থানার থেকে রাজনীতি করছি সেই থানার খবরটাই আমি বলি। আর মুক্তিযোদ্ধার বাড়িতে যাই গেছে এই বৈষম্য বিরোধী ছেলেরা যায় হামলা করছে। তা আমার থেকে অবাক লাগলো, আর এই এই এলাকার জামাত কে করে আমি জানি না। আমার শাহালি থানায় বিএনপির নেতারা, হ্যাঁ, রাজনৈতিক ভাবে যেটা বাংলাদেশের চলমান যেটা রাজনীতি, একটা সাইড থাকলে একজন হয়তো একটু থাকে, কিন্তু এই যে কালচারটা আপনারা দেখেন ভাই, এই কালচারে আমরা অভ্যস্ত ছিলাম না, আমরা এটা জানি না, আমরা এটা দেখি নাই। কাকে জামাত করে সেটা আমাদের সামনে ছিল, এই যে ছাত্র দল করছে ছেলেগুলা, এটা তো আমাদের সাথে বসছে, এলাকার ছেলে হিসেবে আমরা কাউন্ট করছি। আর এইদিন আমার থানায় আরো 3 বছর আগে প্রথম কমিটির একটা উপসম্পাদককে ধৈরা মাইর দূর করে ছেলেটা দিয়েছে। ছেলে বলতে আমি এখন কাজ করি, আমি 3 বছর আগে রাজনীতি ছাড়ছি। আমার ছোট ভাই সে বলতে আমি 3 বছর আগে রাজনীতি ছাড়ছি, তারে মাইর ধরে পুলিশের কাছে দিয়ে দিচ্ছে। পুলিশ কি করে, পুলিশ একটা পেন্ডিং মামলায়, যেগুলা গণহারে মামলা, সেই মামলার আসামি মানে ওরা চালান করে দিচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা ভাই আমাদের। আচ্ছা ভাই, তো একটু বলো তো, 5 আগস্ট যখন শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হচ্ছে ভারতে, তোমার ওখানে হুম। কটা বাজে বাবা? আমি খবরটা পাই তখন আমার এখানে 11টা, আমার এখানে রাত আগস্টের না রাত দিনে দিনে তখন 11টা বাজে, মানে বাংলাদেশ টাইম 2টা 3টার দিকে বাংলাদেশ ওই সময় মানে হয়ে গেছে আর কি। যত সম্ভব আমি 11টার দিকে, 11টা 11:30-র দিকে তখন একটা আওয়াজ শুনতেছি, হেলিকপ্টারের একটা ফুটেজ আমি দেখলাম 11টা 11:30। তুমি কি তোমার ক্লাসে না কাজে ছিলে তখন? না তখন আমি বাসায় ছিলাম, আমি কাজে যাব ইয়ে প্রস্তুতি নিচ্ছিলাম তখন। আমি মানে আমি ওই দিন আমার একটা ফার্স্ট কাজ ছিল, আমি কাজে আমার মানে আমার এই অভিজ্ঞতাটা আমি কোনোদিন ভুলবো না। মানে আমার একটা ফার্স্ট জয়েনে আমি ওই দিন একটা কাজের, আমি মানে আমার এতটা মন খারাপ, আমার কাজের ট্রেনিংটা আমাকে বুঝাচ্ছিল আমার যে ট্রেনার, আমি আসলে ওইগুলা মানে
এগুলা নিবো নাকি আমি বাংলাদেশে তখন ওই আমার মাথা খালি ঘুরতেছিল হলোটা কি, আমি সেটা মিলাইতে পারতেছি না হলোটা কি। আমার সাথে মেসেজ আসতেছে ইয়ে আসতেছে, অনেকে তো আমার সহকর্মী অনেকে বুঝতেছিল না, অনেকে হয়তো এর আগের দিন 4 তারিখে অনেকে ঘরে ফিরছে, সারা রাত রাজপথে ছিল, ইয়াতে ছিল, অনেকে ঘরে ফিরছে ক্লান্ত শরীর, অনেক লম্বা 3-4 দিন ধরে না ঘুমায় 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমে এই প্রোগ্রাম কর্মসূচি পালন করে গেছে ছাত্রলীগের, যেটা আপনি বুঝতে পারতেছেন ভাই, আপনি সাংবাদিক আপনি জানেন বা আপনি খবরটা রাখছেন আরো ইয়ে করে কি ধরনের কর্মসূচি ছাত্রলীগের ছেলেরা করে, মানে সকাল নাই বিকাল নাই, যে যেমনি পারছে এমপি হইতে মহানগর থেকে আসতেছে, তোমরা আসো করতেছে। কিন্তু মানে ক্লান্ত শরীর হঠাৎ করে দেখে মা আয়সা বলতেছে "এই কি জানি হয়েছে, একটা তুই রাজনীতি করো, কি জানি হয়েছে", সবাই কি জানি বলতেছে, ঘুম থেকে উঠছে। অনেকে এরকম চিত্র, আমি পরবর্তীতে অনেকের সাথে কথা বলতেছিলাম আর কি, অনেকে আমার এইভাবে বলতেছিল, তো ভাই ঘুমের থেকে উঠা দেখে এই অবস্থা। তোমার কি কান্না পাইছে ওই পরিস্থিতিতে? ভাই মানে আমি বলি আমার পরিস্থিতি কান্না তো যে একজন পুরুষ মানুষ, আমি তো কাজে ছিলাম, আমি তো আর ওই সময় কান্না করতে পারি না, যে চোখ দিয়ে পানি পড়ে সেটা না, মানে কান্নার চাইতেও বেশি হয়েছে আমার, কান্নার চাইতেও বেশি হয়েছে। আমি আপনাকে আমি কতটুকু ছোট করবি আমি আসলে সেটা আপনাকে বুঝাই। আমার ওয়ালেটে ভাই আমার ওয়ালেটে আমার পরিবারের একটা ছবি, হ্যাঁ ফ্যামিলি ফটোটা, হ্যাঁ। আরেকটা ছবি হচ্ছে আমি কোনো একদিন শেখ হাসিনার একবার সর্বোচ্চ কাছে থেকে সালাম দেওয়ার একটা সুযোগ পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের মিরপুরের 14ই মানে ডিসেম্বর যান আর কি, বুদ্ধিজীবী দিবসে, সেদিন সেটা 2023-এর ডিসেম্বরে, মানে এর চাইতে কাছে আমি আর কোনোদিন শেখ হাসিনা যাইতে পারিনি একজন কর্মী হিসাবে। হুম। তো এ হচ্ছে আমার অবস্থা, আমি হচ্ছে অতটুকু ক্ষুদ্র একজন কর্মী আর কি। তা আমার কি অবস্থাটা কি, আমি আর আপনাকে হয়তো ওইভাবে মানে কান্না যেটা মানুষ হাউমাউ করে কান্না করে সেটা আমি করি নাই। এখন বাংলাদেশের অবস্থা যেটা তুমি দেখো, কি মনে হয় তোমার? ভাই আমি একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক ছাত্র হিসাবে বলি, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে, এটা কথা সত্য, কিন্তু বাংলাদেশ এজ এ একটা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে বাংলাদেশ অলরেডি দখলে চলে গেছে, এটাই সত্য। ইউনুস একটা আন্তর্জাতিক মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী, একটা সন্ত্রাসী গোষ্ঠী ওরা নিয়ে গেছে, বাংলাদেশ দখল করছে, এটা হচ্ছে চরম বাস্তবতা, চরম সত্য। এখন এটা পরবর্তীতে আমরা যারা 71-এ শক্তি আছে, আমরা কি দেশ উদ্ধার করতে পারবো কি পারবো না সেটা সময় বলে দেবে। বাংলাদেশের জন্য ভালো যা কিছু হবে সেটা আমরাই করব, আমরা রাজনীতিক কর্মী, আমরাই করব, সেটা গণতান্ত্রিক উপায়েই করব। আওয়ামী লীগের অবস্থা এখন তুমি কি মনে করো? ভাই আওয়ামী লীগের অবস্থা যেটা যে নিষিদ্ধ হওয়া বা ইউনুস এক একবার এক একটা করতেছে, আসলে ওনাদের টার্গেটটা হচ্ছে ভাই সুদা ক্লিয়ার কথা, ওনারা চাচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনে ধরেন বাংলাদেশে 300 আসন, 300 আসনের কোথাও কোনো একটা মিছিল আওয়ামী লীগ করে না, নৌকা মাথায় ভোট চাই, এই কথা বলেই নাই। নির্বাচনের আগের দিন জাস্ট একটা ব্যালট আছে, ব্যালটে খালি একটা নৌকা মার্কা আছে আর আওয়ামী লীগের একটা প্রার্থী আছে, প্রার্থীর নাম XYZ। ধরেন এই আমার মতো ছাত্র ওই বুড়ো মানুষ কেউই নির্বাচনে দাঁড়ায় নাই বাংলাদেশ থেকে, ওই যে শেখ হাসিনা একমাত্র গোপালগঞ্জ থেকে দাঁড়াইছে, আর সব ছাত্রলীগের আমার মতো একবারে যেগুলো সারি করলে মনে হয় আওয়ামী লীগের 100 নাম্বার সিরিয়াল হবে, কাতার হবে, সেই কাতারের ফয়সাল নমিনেশন পাইছে, ধরেন একটা আসন থেকে ফয়সাল নমিনেশন পাইছে, পাশে একটা ওই নৌকা মার্কা। হ্যাঁ, জাস্ট এইটা হইলেই ওদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমি আর কোনো কিছু বললাম না ভাই। মানে এইটা একটা নৌকা মার্কা, মানুষ কিছু চিনে না, বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগের সমর্থক, যারা নৌকারে ভালোবাসে, তারা ভাই ওই কোটটাই পরে না ভাই, তারা লুঙ্গি পরে আর ওই 12 হাতের কাপড় পরে, এরাই আওয়ামী লীগের মূল শক্তি, যেটা হয়তো সময়ের পরিক্রমায় আমরা একটু কোটটাইয়ের মানুষ হইতে চাইছিলাম, আমরা একটু সাদা পাঞ্জাবি পরা মানুষ হইতে চাইছিলাম, একটু ওই যে যেটা এখন বাংলাদেশের একটা ব্র্যান্ড তৈরি হয়েছে ইলিয়ান, আপনি হয়তো নাম জানবেন কিনা, দামি পাঞ্জাবির একটা ব্র্যান্ড, ওই শ্রেণীর মানুষের দল হইতে চাইছিলাম সময়ের পরিক্রমায়, কিন্তু আমরা আসলে ওই দলটা আমরা না, ওই দলের মানুষ থাকবে কিছু পরিমাণ আমাদের দলে থাকবে, আছে সময়ের পরিক্রমায় দলের মানে যেই চেঞ্জ আনতে হয় সেটা আনবে, কিন্তু আমরা আসলে দিন শেষে ওই 12 হাত কাপড় আর একটা লুঙ্গি, যার গায়ে অনেক সময় গেঞ্জিও থাকে না, যে কৃষক যে মজুর তার। আপনি দেখেন এই বাংলাদেশের মানুষ এত কিছু বলে শেখ হাসিনা আসলে এত খারাপ, এত তাদের যে ব্যাখ্যা, তাদের যে প্রপাগান্ডা,
ওই রিক্সাওয়ালার কাছে গেলে বলে, আরে বেটা আমি আগে প্যাডেল চালাইছি, আমি আগে রিক্সা চালাইছি, আমি 1200 টাকা কামাইছি। শেখ হাসিনা নাম হলে আমি রাতের 12টা বাজে ঘরে গেছি টাকা নিয়ে। আমি বাজার করছি, আমি রাতের 12টা বাজে 1200 টাকা কুমুরে নিয়ে আমি গেছি। এই সাহস আমার ছিল, আমার কুমুর থেকে কেউ টাকা নিবে না। ওর কাছে নিরাপত্তা অতটুকু। ওর ওই ওইটাই চাই, ওই আর কিছু চায় না। ওই চাই 1500 টাকা কামাইয়া, 1200 টাকা কামাইয়া ওই ঘরে যাবে, সকালবেলা বাজার করে দিয়ে আসবে, বউ রান্না করবে, ওই হাতের কবজি ডুবে খাবে। ওর কাছে আর কিছুই না। সময় মতো সার পাবে, ওই লোক টাকা দিয়ে সার কিনা খেতে ফসল বুনবে, ওই ফসল বিক্রি করবে, ন্যায্য একটু দাম পাবে। ও এতটুকুই চাই ভাই কৃষক। ফয়সালের বয়স কত এখন? আমার বয়স ভাই আজকে আমি 29 শেষ করলাম। তুমি মাসে কো- কেমন টাকা পাঠাও বাড়িতে এখন? এই তো পাঠাইতে পারি ভাই, মোটামুটি সবচেয়ে তো 2 মাস 3 মাসে 1000 ইউরো পাঠাইতে পারি। 2 মাসে 1000 ইউরো পাঠাইতে মানে পারি। ওইখানে ইয়েতে কারেন্সি ইউরো, ইউরো না? ইউরো, ইউরো। 1 ইউরো এখন কত টাকা? কত টাকা? এক ইউরোতে এখন লাস্ট যেটা আমি পাঠাইলাম সেটা হচ্ছে 41 টাকা 50 পয়সা। অনেক বাড়ছে, ইনফ্লেশন হয়েছে, আল্লাহর রহমতে অনেক টাকা পাচার হচ্ছে, এই কারণে আমরা একটু রেট ভালো 41? পাচ্ছি। কত কত 141? 141 50 পেয়েছি লাস্ট ভাই। আচ্ছা। অনেক টাকা পাচার হচ্ছে, তো আল্লাহর রহমতে এই সুযোগে একটু ভালো রেট পাচ্ছি। তোমার বয়সের ছেলে, দেশটাকে ভালোবাসো, দেশের ভালো চাও, টাকা পাঠাও, হ্যাঁ, সেই দেশটা কোথায় যাচ্ছে? খারাপ লাগে না? ভাই আপনি তো অনেকদিন যাবত দেশে না, লাস্ট আমিও 1 বছর হয়ে গেছে দেশে। আমি যে বাংলাদেশটা রাইখে আসছি ভাই, বিশ্বাস করেন, এই বাংলাদেশটা ভাই মানে অকল্পনীয় একটা বাংলাদেশ। হ্যাঁ, আমার কথা হচ্ছে যদি তোমরা শেখ হাসিনা না চাও, শেখ হাসিনা সরাই দিয়ে তোমরা এসে ওইখান থেকে শুরু করে যদি ওইখান থেকে রানিং করতে, তাইলেও কোনো সমস্যা ছিল না ভাই। মানে যেখান থেকে শেষ করলা, যদি শেখ হাসিনা সরে গেছে, আওয়ামী লীগ সরে গেছে, বিএনপি আছে, XYZ আসছে, তোমরা এসে ওইখান থেকে শুরু করে নিতা, কোনো সমস্যা ছিল না। এটাই তো গণতন্ত্র ভাই, এটাই। তোমরা আসো, তোমরা এসে ওইখান থেকে শুরু করো। তোমরা যে পিছনে ব্যাক করবা, তোমরা যে আমাদেরকে এই মানে অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ফালাই দিবা, এই মানুষের কথা মানে আপনি দেখেন ভাই, মানে আমি অকল্পনীয় হয়ে যায়, মানুষ বুঝতে পারে আসলে আমরা বাঙালি জাতি তো, আমরা আমাদের সমস্যাটা আমরা নিজেরা তৈরি করি, আমরা আসলে বুঝতে পারি যখন আমাদের মানে কিছু করার থাকে না। এই যারা আন্দোলন করছে, অনেকে ইয়ে করছে না, আমার বয়সী অনেক বন্ধু বান্ধব, অনেক ওই সময় আসলে বুঝতে পারে না। মানে ওই যে ওদের যে ওই যে একটা এখন দেখবেন ভাইরাল, ওদের 11টা আইডি লাগে, নাইলে ওই সংগঠন নাই করা যায় না। ওদের 11টা ফেক আইডি লাগে, নাইলে ওই সংগঠন করা যায় না। যে স্বাধীনতা বিরোধী যে সংগঠন, ছাত্র সংগঠন আছে বাংলাদেশে, যেটা ছিল 71-এ যারা স্বাধীনতা বিরোধিতা করছে, সেই সংগঠন বর্তমানে যেটা আছে সেটা করতে গেলেও নাকি 11টা ফেক আইডি লাগে। মানে ওদের কার্যক্রম গুলো এইভাবেই হয় ভাই, ওদের কার্যক্রম গুলো এইভাবেই ওরা করে। আমরা আসলে সবচেয়ে বেশি শিকার হিসেবে তথ্য সন্ত্রাসের, যেটা আমাদের দল থেকে হোক, আর আমরাও পারি নাই ভাই, বিশ্বাস করেন আমরা পারি নাই। আমরা এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এই ক্ষতিগ্রস্ত কোনো দল না হোক, রাজনৈতিক দল না হোক বাংলাদেশে, at least আমি 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 রাজনৈতিক কর্মী হিসাবে এই জিনিসটা চাই, তথ্য সন্ত্রাসের মাধ্যমে যাতে কারো কোনোদিন রাজনীতি করতে না হয়। এই যে আমিও চাই না কোনোদিন তথ্য সন্ত্রাসের মাধ্যমে, আমি আজ পর্যন্ত একটা মিথ্যা তথ্য, বানোয়ার তথ্য দিয়ে আমি ফেসবুকে পোস্ট দিই না। তর্ক করব, যুক্তি থাকবে, তথ্য থাকবে, প্রমাণ থাকবে। মিথ্যা তথ্য দিয়ে কেন তুমি আমার এই খায়াল করতে আসবা? বত্রিশ আপনি নম্বর বাড়িতে, 32 নম্বর বাড়িতে কয়বার গেছো তুমি? ভাই আমি এজ এ কর্মী, মানে মহানগর থেকে যদি প্রোগ্রাম দেওয়া হইতো, সেই প্রোগ্রাম মিস হবে ফয়সালের, এই রেকর্ড খুব কম আছে। যদি বেশি অসুস্থ না হইতাম, তাহলে মনে হয় আমি মিস দিছি কিনা জানি না। ধানমন্ডি 32-এ সকালকার প্রোগ্রাম, বিশেষ করে আমাদের সকালবেলায় প্রোগ্রাম গুলা ধানমন্ডি 32-এ থাকে বিভিন্ন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন হিসেবে। আমি ফয়সাল মিস দিইনি। সেই সেই 5ই 32 ফেব্রুয়ারি ওরা যা সেই করলো, 32 জন ভাঙে, সেই 32 জন ভাঙে, তখন কি মনে হচ্ছিল? ওই দিনও আমি কাজে ছিলাম, ওই দিনও আমি আলটিমেটলি কাজে ছিলাম। মানে ওই দিন ওরা তো, আমি ওই দিনের পর থেকে বলছি, ওই দিনের ওই তারপরে আরেকটা লাইভে আমি যুক্ত হয়েছিলাম একদিন, সেদিন আমি বলছি ওই বাড়ি ভাঙা মানে সবার ধরে নিতে হবে, সবার বাড়ি ভাঙা হয়ে গেছে। এজ ছাত্রলীগের কর্মী, এটা আওয়ামী লীগের, সবার ধরে নিতে হবে, তোমার বাড়িতে ভাঙক আর না ভাঙুক, ধরে নিতে হবে সবার বাড়ি ভাঙা হয়ে গেছে। আর কোনো বাড়ি বাংলাদেশে তোমার আমার 71-এর শক্তির আর কারোই কোনো বাড়িঘর ঠিক নেই, সবার বাড়ি ঘরই ভাঙা হয়ে গেছে। যেদিন 32 ভাঙা হয়েছে সেদিন সবার বাড়ি ঘর ভাঙা হয়ে গেছে। তুমি আবার যেদিন বাংলাদেশে যাবে, 32টা দেখবে না, তাই না?
ভাই 32টা আমাদের মনে, এখন 32 আজীবন বাঙালির মনে থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন 32 থাকবে, এটাই সত্য। ওরা মানে কি ধরনের মানে মানে ওদের বুদ্ধিও মনে হয় একটু কম আছে ভাই, ওদের বুদ্ধি আসলে একটু কম আছে। ওরা আসলে বাংলাদেশটা আসলে কি চায়, ওরা কি চায় ওরা নিজেরাও জানে না। ওদের রাজনৈতিক গোল কি আপনি দেখবেন ভাই, বাংলাদেশের রাজনৈতিক গোল আমি বলি, বাংলাদেশের রাজনৈতিক দল আছে একটা, একটা মাত্র রাজনৈতিক দল, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর যারা আছে সেটা হচ্ছে একটা এন্টি আওয়ামী লীগ সোসাইটি বা এন্টি আওয়ামী লীগ সমিতি বলেন, যদি আরেকটু সুন্দরভাবে বলেন এন্টি আওয়ামী লীগ সমিতি, একটা এন্টি আওয়ামী লীগের সমিতি যারা আছে তারা। এদের জন্মটা কি, এরা কিভাবে আসলো, এরা কিভাবে পুনর্বাসিত হলো, এদের সবকিছু দেখবেন। এদের রাজনীতি একটাই, এরা দেখবেন 10 মাসের আগে কিন্তু এই আগস্টের আগ পর্যন্ত ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা দেশ বিক্রি করে ফেলছে। হ্যাঁ ভাই ভালো কথা, দেশ তো শেখ হাসিনা বিক্রি করবে, কারণ শেখ হাসিনা বাপ এই দেশ জন্ম দিছে না, শেখ হাসিনার বাপ 14 বছর জেল খেটা জন্ম দিছে না, তোমার জন্য জেল করছে না শেখ হাসিনার বাপ। তো শেখ হাসিনার বাপ যেহেতু এই নেতৃত্ব দিছে, এই জেল খাইটা জেল থেকে বাইরে বাংলাদেশ পাইছে, তাহলে শেখ হাসিনা বাংলাদেশ বিক্রি করে ফেলবে, এটাই তো শেখ হাসিনার নিয়ম। শেখ হাসিনা তো এই জন্যই আছে, শেখ হাসিনা তো বারবার বলতেছিল, সাদা চামড়ার লোকেরা আমাকে বলতেছে আমার ক্ষমতায় থাকতে সমস্যা হবে না, আমি যদি একটু তাদেরকে সেন্ট মার্টিন আর চিটাগং দিয়ে দিই কতটুকু। হ্যাঁ, যেটা তুমি এখন করতেছো সাদা চামড়ার লোক হিসাবে, তাদের এজেন্ট হিসাবে তুমি করতেছো, সিআইএর এজেন্ট হিসাবে। সিআইএর এজেন্ট কি 72-এর পরে নেয় নাই বঙ্গবন্ধুর হাত থেকে? সিআইএর এজেন্ট কারে নেয় নাই? সিআইএর এজেন্ট তো মারা গেছে, এই যে 21 সালে 9 মারা গেছে না, 9 জুন। এই জন সিরাজুল আলম খান মারা গেল, বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সিআইএর এজেন্ট মারা গেছে না। সে জাজরাইল নেতা, সে নিউক্লিয়ার সৃষ্টির নেতা, আমরা অস্বীকার করি না। 1971 সালের বা 72-এর আগ পর্যন্ত সিরাজুল আলম খানকে হাজারো সালাম জানাই, তার পরবর্তী সিরাজুল আলম খানকে আর দিতে পারি নাই। এমন সিরাজুল আলম খান কি মাহফুজ হয় নাই? অনেকে অনেকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ওই মাহফুজকে। ভাই যে যেটাই বলেন, মাহফুজ আসলেই সিআইএর এজেন্ট, সে 60% হোক আর 40% হোক, সেই মূলত সিআইএর এজেন্ট, আংশিক আর পূর্ণাঙ্গ। সিআইএর এজেন্ট যারা হয় তারা কোনোদিন আর স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারে নাই, সেটা কে ফিরতে পারে নাই? সেটা সিরাজুল আলম খানও ফিরতে পারে নাই। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর সিরাজুল আলম খান কি রাজনীতি করতে পারছিল? করতে পারে নাই। সিআইএর এজেন্ট যারা হবে তারা একবার ঢুকতে পারে, ওইখান থেকে আর বাইরে হতে পারে না। আমরা ওই বাংলাদেশ এক ধরনের এগুলা কোন অঞ্চলে আমতা বলে, কোন অঞ্চলে বৌসুনি বলে, মানে ছোট ছোট মাছ ধরে আর কি, একবার ঢুকলে ফাঁদ আর কি, মাছের ফাঁদ, ওটা ঢুকলে আর মাছ ধরে দিতে পারে না, ওটাকে এই পুকুরের ইয়াতে দিয়ে রাখে বা পানির স্রোতের ওখানে দিয়ে রাখে। তো এই সিরাজুল আলম খান বা সিআই এর যেই জাল, সেই জালে যে একবার ঢুকছে সে আর বাইরে হতে পারে না। তারা যারা ঢুকছে তারা আর বাইরে হতে পারবে না। আর ইউনুস সম্পর্কে বললে তো আর লাভ নাই, এই ইউনুস সম্পর্কে মানে বলার আগে দুইটা বিশেষণ যুক্ত করতে হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আন্তর্জাতিক, আন্তর্জাতিক মানে টাউট বাটপার বলতে হয় ওনাকে। যাক, যেহেতু অনেক প্রফেসর মানুষ বা মানুষ, এই দেশের প্রফেসরকেও মানুষ অনেক সম্মান করে, অনেক ভালোবাসে, স্টুডেন্টদেরকে খুবই ফ্রেন্ডলি ভাবে আচরণ করে। আমাদের দেশের শিক্ষকদেরকে তো আমরা একরকম, আর এখানকার প্রফেসরের নাম ধরে আমরা ডাকতে পারি, এটা মানে হয়তো ইউরোপিয়ান কালচার বা বিদেশি কালচারটা এমনই। আমাদের দেশের আমরা টিচারদেরকে বাবা মার তুল্য দেখি, যেটা সত্য কথা। আমরা ওইভাবে বড় হয়েছি, আমাদের কালচারটা এমন। বাবা মার পরবর্তীতে আমরা শিক্ষকদেরকে সম্মান করি, স্কুলের কলেজের ভার্সিটির। কিন্তু আমাদের দেশের শিক্ষকরাও দেখি মিথ্যা বলে। ওই যে বিএনপি থেকে নমিনেশন এক মহিলা কান্নাকাটি করছিল, আসমান কাঁদে না, এখন বলে আমার ফোনে খালি কল দিয়া বলে আসমান কাঁদে না। এখন তুমি কথা বলো না দেখা তোমার রাত্রেবেলা হয়তো অনেকে ফোন দিয়া বলে আসমান কাঁদে না। আসিফ নজরুলও নাকি এই দেশের শিক্ষক, এই দেশের শিক্ষক আসিফ নজরুলও। আসিফ নজরুল বলে 26 লাখ ভারতীয়, কই 26টা ভারতীয় ধইরা বলতে পারলেন এই ধরলাম, এই ওদেরকে প্লেনে করে পাঠাইলাম, ভারতে পাঠাইলাম, 26টা ধরে দেখা। বাংলাদেশের আপনি ভাই চিন্তা করেন, বাংলাদেশের ইতিহাসে অনেক খারাপ গভর্নমেন্ট আসছে, অনেক কিছু আছে, মানে মানে এরশাদ দেখছি আমরা স্বৈরাচার, তারপরে আপনি ধরেন অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা দখল করে আমরা জিয়াউর রহমান দেখছি। এগুলো তো বাংলাদেশের ইতিহাস, তাই না? এগুলো তো বাংলাদেশের ইতিহাস। এদের সাথেও ইন্ডিয়া খুব ভালো। ইন্ডিয়ার মতো একটা দেশ, সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য তোমার 6বার চিঠি দিতে হয়, তারপরে পাও একটা সাইড মিটিং। আর তুমি রাজপথে মিছিল দাও, দিল্লি না ঢাকা। আর ইউনুস হচ্ছে কি, কিছু সোসাইটির কিছু মানুষ আছে তো, ওনাদের কাছে ইউনুস ছিল আসলে মানে অন্যের ওই, মানে যারে না দেখিলাম সে জানি কত সুন্দরী, একটা কথা আছে, যারে না দেখিলাম সে জানি কত সুন্দরী, যার সাথে সংসার না করিলাম সে জানি কত গুণবতী। ইউনুস ছিল এমন আর কি বাংলাদেশের একটা শ্রেণী মানুষের কাছে, সে জানে কি আসলে সে হচ্ছে একটা মাতাল ফল। অনেক সুন্দর দেখতে, দেখতে গ্রামীণ চেক করে, গ্রামীণ চেক কত ধারণ করে, কম দামি গ্রামীণ চেক করে, কত সুন্দর।
কিন্তু খুলনা দেখছে আর এক লোক তো গন্ধ ছাড়া ভিতরে মাকাল ফলের মতো কিচ্ছু নাই, যা দেখতেই সুন্দর। এ হচ্ছে ভাই অবস্থা বাংলাদেশে। এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে, এখন কিছু মানুষ হয়তো বুঝতে, এখন যদি শুনুন ভাই, আমি যদি কোনো ভুল করে থাকি সেটা হয়তো আমি নিজে নিজে বুঝতে পারবো। এখন আমার যদি সৎ সাহস থাকে আমি সেটা বলবো ভাই আমি ভুল করছি, আমি এর থেকে শুধরে আসবো। এজ এ পলিটিক্যাল কর্মী হিসাবে এটা আমার, আমি মনে করি জনগণ বা আমার সহকর্মীর সাথে যদি আমি কোনো ভুল করে থাকি সেটা আমি বলতে পারি। কিন্তু ইউনুস তো জীবনে বলবে না। ইউনুস কিন্তু ওই বাংলাদেশে কিছুই বলবে না, সে কোনো ভুল করে থাকলেও সে বলবে না। ইউনুস কি এই শেখ বাংলাদেশ কি ইউনুস, এই শেখ বাংলাদেশে হাসিনার ইউনুস। বয়স হয়েছে না শেখ হাসিনার? তুমি এটা কিভাবে দেখো কত তাড়াতাড়ি উঠে আসতে পারবেন? ভাই আসলে আমাদের যেটা হয়েছে, আমাদের পার্টিগতভাবে কিছু সমস্যা আছে ছিল, এটা সব পার্টিতে থাকে, আমি অস্বীকার করতেছি না। পার্টির সমস্যা আছে বলবো না, সেটা আমরা পার্টির সবাই কম বেশি আমার যারা সিনিয়র আছে তারা জানে, তারা জানে। আর এখানে যেই কাজটা হয়েছে, আমি আপনাকে একটা একটা ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে একটা গ্রুপ চাইছিল কি, মানে ওই যে সবাই আছে না আমাদের ওই বড় চেয়ারটার যাইতে খুব ইচ্ছে, বড় চেয়ারটাতে বসা ওবায়দুল কাদেরের চেয়ারটার জন্য একটা গ্রুপকে নিষ্ক্রিয় করে ফেলছিল ভাই, একটা গ্রুপকে নিষ্ক্রিয় করে ফেলছিল। সামহাও ওরা করতে সক্ষম হয়েছিল। আপনি যদি আমাকে বলেন ফয়সাল তোমার ওই বড় ভাই ওই চেয়ারটাতে বসে, বড় ভাই কিন্তু আজকে যদি সেই বড় ভাই যদি সেই কর্মসূচিটা ঠিক না হয়, তোমার ছেলে পেলের আজকে না গেলে কিন্তু তোমার ওই বড় ভাইয়ের কর্মসূচি আজকে সফল হবে না। তোমার বড় ভাই ব্যর্থ হয়ে গেলে তোমার আম্মু আর আব্বু মিলে কিন্তু কালকেই কিন্তু তোমাকে ওই চেয়ারে বসতার যোগ্যতা হিসাবে তোমার নিয়ে নিবে। আমি তো বাড়ি ভাইয়ের কথা শুনি না, বাড়ির ভাই বলছে ঠিক আছে, আমিও আজকে আমার লোকজন নিয়ে বা আমার ফ্যামিলি নিয়ে আমি যাই নাই, প্রোগ্রাম আমার সুন্দর হয় নাই, ওই সব না, কিন্তু আলটিমেটলি একটু পরে দেখে আমার ঘর বাড়ি কিছুই নাই। আমার বড় ভাই যখন ফল করছে তখন আমার পরিবার ফল করছে, একটু পরে দেখে আমার ঘর বাড়িও কিছুই নাই। আমাদের অবস্থাটা আসলে ভাই এভাবেও কিছুটা হয়েছে, যেগুলো আর সব হয়তো এই লাইভে বলতে পারি না বা বলা ঠিক হবে না আমার মতো করবে। ফয়সাল, আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এত পাগল, সংগঠনের জন্য এত পাগল, দেশের জন্য এত পাগল ছেলে খুব কম পাওয়া যায় কিন্তু। ভাই আমার তো আপনি পাগল বললেন ভাই, আপনি চিন্তা করেন ভাই এই মুহূর্তে ভাই এমনও কর্মী আছে ভাই 5টা টাকা কেউ দেয় না ভাই, তোমার মিছিলে যায় ওই এখনো জয় বাংলা বলে, ওরে আপনি কি বলবেন ভাই, আমার তো আপনি পাগল করে ফেলছে আমার এই কিছুক্ষণের কথায় বা শুনে আপনার মনে হয়েছে। ওরে কি বলবেন যে এখনো সেই তাড়নায় সেই জয় বাংলা স্লোগান, সেই শেখ হাসিনা আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে, ওরে আপনি কি কইবেন? ওদের জন্য আমি তো কিছু ওর করা জবাব যায়? দেখে আজকে যে ছেলেটা ওই যে আজকে একটা ওদের ছবি জন্য ভাইরাল কি হচ্ছে। করা যায় বলতো? ওদের জন্য কি করা যায়? তুমি ওখানে বসে, আমি এখানে ভাই বসে। আমি ওদের সাথে 2 মিনিট কথা বলে আমার যে সারাউন্ডিং মানুষগুলা ছিল, আমার যে সহযোদ্ধারা ছিল, আমার যে ছোট ভাইরা ছিল, আমার যে বড় ভাইরা ছিল, তাদের সাথে আমি 2 মিনিট কথা বললে, এমনও মানুষ আছে বিশ্বাস করেন ভাই, এমনও দায়িত্বপ্রাপ্ত নেতারা আছে 2 মিনিট কথা বলে না ভাই, কর্মীরা মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে 2মিনিট কথা বলেন একটু, আমি জানি আপনি অনেক ব্যস্ত আছেন, অনেক যায় ঝামেলা আছে, 2মিনিট কথা বলে একটু নিরাপদ স্থানে আছেন আপনি, আপনি তো বাংলাদেশে নাই, এমনও লোক আছে নিরাপদ স্থানে আছে, কর্মীরা মেসেজ দেয় কল দেয়, একটু কথা বললেন, একটা মিনিট সান্ত্বনা দেন, আর একটা সঠিক পরামর্শ দেন। ভাইরে এখন তুই রাজনীতিটা যদি করতে পারস তাহলে কর, নাইলে তুই তোর একটু সেফ জোনে থাক, তোর কর্মটা যদি কর্মের কোনো অপশন থাকে সেটা কর, এটাও তো একটা পরামর্শ ভাই। আপনার কথাটা ভাই আমি যেভাবে নিব, ওই নেতার কথাটা ওরা মানে দিকেই তো উনি ওনারে ফোন দেয়, এখনো সেই কর্মীটা মানে দিকেই কিন্তু ওই নেতার নেতার সাথে যোগাযোগটা করার চেষ্টা করে, এই উপলব্ধিটাও অনেক নেতার হয় না ভাই। এই নেতাদের অনেকে মাইনাস হয়ে যাবে জানো? এইসব কারণে এই নেতাদের অনেকে কিন্তু মাইনাস হয়ে যাবে। মাইনাস তো হবে, কিন্তু অনেকে আবার বলতেছে কি দ্রুত মাইনাস হবে। তা আমি জানি শেখ হাসিনা এখন পর্যন্ত যেটা করতেছে শেখ হাসিনা সঠিক শেখ করতেছে, হাসিনা যে একটা কথা এখন বলে মাইনাস দিছে না, করবে না শেখ হাসিনা, শেখ হাসিনা যে এখন বলে মাইনাস দিছে করবে। না, যে হ্যাঁ, যেখানে আছো তুমি সেখানকার নেতা। আমি এটাই বলি, আমি এটাই বলি, তোমার এখন নিরাপদে থাকার সর্বপ্রথম আমার সাথে যাদের 5ই আগস্টের পর যাদের কথা আছে সবার আগে আমি বলছি পরিবার এবং নিজেকে নিরাপদে যাও, নিরাপত্তা নিশ্চিত কর, সেটা হোক বাংলাদেশে হোক নিজের স্ব ইউনিট থেকে অন্য ইউনিটে যে অবস্থান করে, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, যেখানে হোক তুমি আগে তোমার নিরাপত্তা নিশ্চিত করো। এখন আস্তে আস্তে 10 মাসে অনেক কিছু চেঞ্জ হয়েছে ভাই, আর 10টা মাস যাইতে দেন না ভাই, আর 10টা মাসটা যাইতে দেন, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আর আপনার কাছে আরেকটা কথা বলে রাখি ভাই, ওরা চায় কি ভাই জানেন? ওরা কিচ্ছু চায় না, ওরা চায়
শেখ হাসিনারে সবাই বাংলাদেশে সবাই কিনা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সবাই কিনা যায়, খালি শেখ হাসিনারে কিনা যায় না। সমস্যাটা হচ্ছে এইখানে, শেখ হাসিনার আর কোনো সমস্যা নাই, ওদের কাছে শেখ হাসিনা পারফেক্ট, শেখ হাসিনা খুব পছন্দের মানুষ ওদের। শেখ হাসিনার কিনা কিনা যায় না, এইটাই শেখ হাসিনা সবচেয়ে বড় মানে খারাপ গুণ। শেখ হাসিনা সবচেয়ে খারাপ দিক হচ্ছে শেখ হাসিনা কিনা যায় না, শেখ হাসিনা ম্যানেজেবল না। ওরা যেটা চায় এটা সেটা করতে পারে না বাংলাদেশে। আর বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে আমি একটা শর্ট সামারি বলে দিই, আপনি মিলিয়ে রাখেন। আমি ছোট মানুষ, আপনি অনেক মানুষের ইন্টারভিউ করছেন, অনেক দৌড়াইছেন, অনেক কিছু দেখছেন ভাই। এই দেশের মাঠ গাড়ি দেশে মাটি সম্পর্কে আমার থেকে আপনি বেশি জানেন, আমার হয়তো ওইভাবে মিশাও হয় নাই, আপনি যতটুকু মিশছেন। কিন্তু এইটা চাই কি ওরা জানেন? পাকিস্তানের আজ থেকে 75-77 বছর না, কোন গভর্নমেন্ট একটা পূর্ণ মেয়াদ আজ পর্যন্ত পাকিস্তান শেষ করতে পারছে? পারে নাই। ঠিক সেম একটা স্বপ্নে ওরা এই দেশে চায়। যদিও নির্বাচন হবে না আমি মনে করি, যদিও ফেব্রুয়ারি বলুক আর এপ্রিলে বলুক, বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে না যদি আওয়ামী লীগকে মাইনাসে রাইখাও যদি একটা মানে আমি বলি এটা ইউনুস করবে। ওই যে হানা ভোট আপনার 77 বা 76 যে হানা ভোট বলেন, 78 যে হানা ভোট বলেন, এর সাথে একটা খারাপ ভোট হবে এটা। মানে মাইনাস আওয়ামী লীগ রাইখা একটা ভোট ইউনুস ওই 77 সাইতো জিয়া রহমানের হানা ভোটের সাথে একটা খারাপ ভোট করবে। ভোটটা হবে এমন, মানে বিএনপি তো অনেক সুখে যাবে, দৌড়িয়া যাবে। প্রেমিক বিয়া করে ফেলে, নিজের পছন্দের প্রার্থী যখন বিয়া করে ফেলবেন, তখন যদি রান্না না করতে পারে এই দুঃখ খাইয়া মারাও দিতে পারবেন না, বাপেরও দিতে পারবেন না, বন্ধু বান্ধব দিতে কইতে। এর মাঝখানে যদি বউ আবার দৈনিক পিডা, প্রেমের বিয়া, বউ যদি অত্যাচার করে, মানসিক টর্চার করে, এই দুঃখ বন্ধু বান্ধব গ্রহণ দেবো না। হ্যাঁ রে বেটা বউ এমন করে, এই লজ্জার কথা সমাজের মানুষের পাওয়া যাবো? বিএনপির অবস্থা এমন, বিএনপি প্রেম করছে, কিরিতে পড়ে গেছে, এখন আছে ক্ষমতার সংসার করব, এমন একটা মোহ আসতে আসতে সংসার হবে, কত সুন্দর সংসার হবে, সন্তান হবে, হ্যাঁ এমন একটা মোহতে আছে। ওই মোহ আর হবে না, বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে। এবং কি যদিও পারে 3 বছরের বেশি বা 4 বছরের বেশি থাকতে পারবে না, যে কোনো মুহূর্তে কথা শুনবে না, সরকার ফল করে দেবো, অন্যজনরা কেবো, আমরা সরকার গঠন করবো, এমন একটা অবস্থা হবে। মানে ফয়সাল, ওয়ান টাইম পাকিস্তান। ফয়সাল, জি ভাই। তোমার প্রেমের উম, খবর কি? আমার প্রেম ভাই, আমার প্রেম তো আমি আমার মানে জীবনের যে শ্রেষ্ঠ সময়টা, আমার প্রেম এখন নিষিদ্ধ ভাই, আমার প্রেম এখন নিষিদ্ধ। আমার প্রেম এখন আমার যে সহযোদ্ধারা তারা করে। আমি প্রেমের আমার প্রেমিকের কাছ থেকে অনেক দূরে, আমার প্রেমিকের সাথে এখন আমার যোগাযোগটাই হয় অনলাইনে। আমার যে প্রেমের সময় ছিল, আমার যে প্রেমিক ছিল, সেই প্রেমিক আজ বাংলাদেশে নিষিদ্ধ। সেটা বাংলাদেশ ছাত্রলীগ। জি ভাই, সেটা বাংলাদেশ ছাত্রলীগ, কাগজে কলমে আজ বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ, আমার প্রেমিক আজ নিষিদ্ধ। এটা হচ্ছে আসল কথা। ফয়সাল, তুমি একটু সাবধানে থাকবে ভাই, জি ভাই, সাবধানে দোয়া থাকবে, করি। ভালো থাকবে। আর আর আপনাকে আমি আরো একবার কিভাবে ধন্যবাদ জানাইছি, আজকে সরাসরি একটা ধন্যবাদ জানাই। আপনি ফজলুল বাড়ি ভাই 5ই আগস্টের পরে যেভাবে ফিরছেন, আপনি যদি আরেকটু আগে ফিরতেন, হয়তো আমরা অনেক সময় অনেক কিছু থেকে বাঁচতে পারতাম ভাই, অনেক তথ্য সন্ত্রাসের কাছ থেকে আমরা বাঁচতে পারতাম। আপনি তখন তো আজকে তো এই আওয়ামী যে লীগের অনেক লোক ছিল, আওয়ামী লীগের না ভাই তখন অনেক দেখা ছিল, লোক ছিল, ভাই অনেক লোক ভাই এই ছিল। যে সুন্দর একটা কথা বলছেন ভাই, আমাদের লোক আমরা আসলে কি আওয়ামী লীগ হয়েছে এমন একটা জিনিস আমরা সবাই আপন করে নেই ভাই। এই যে দুঃসময় না, এখনো কত মানুষ আমাদের ভিতরে লুকিয়ে আছে, কত মানুষ এখনো সুযোগ সন্ধানের মতো আছে, শোনো, তাদেরকে এখনো আমরা শোনো, ওই যে সেটা শোনো, নীলকণ্ঠী। আমি তো একটা সাংবাদিক, হ্যাঁ আমি সাংবাদিক। হ্যাঁ ভাই, আগে কি হইতো হ্যাঁ, জানো, আগে কি হইতো, আওয়ামী লীগের বিপক্ষে যাবে একটা লাইন যদি কোথাও লিখতাম, এত খেপে এই যেত সহ্য তারা। করার ক্ষমতাটা ছিল না আমাদের, আমরা বুঝতাম না তখন কোনটা তাদেরকে আমাদের জন্য বলতাম, ভালো, আমরা যারা কোনটা বাইরে আমাদের আছি, খারাপ। আমরা যারা বাইরে আছি তারা কোনোদিন কাজে লাগবে। আমরা যারা বাইরে আছি আমাদের কোনো স্বার্থ নেই, কিন্তু আমরা না, বিদেশে কাজকর্ম করি, খাই দাই, হ্যাঁ, বাংলাদেশে পয়সা পাঠাই, বাংলাদেশে তো পয়সা এনে দিতাম না, আমি বাংলাদেশে পয়সা পাঠাই, পাঠাই, তাই হ্যাঁ। না? সেটা এমনকি এখন এই কাজটা করতে আমি তো পত্রিকার লোক, আমি তো কোন টেলিভিশন লোক ছিলাম না না। না, আপনার তো আসলে এই লাইভে বসাটা আপনি প্রথম অবস্থাতে খুব নার্ভাস ফিল করতেছিলেন। এখন এইটা করতে গিয়ে আওয়ামী লীগের কেউ কেউ এমন একটা ভাব করে যে আল্লাহ এই লোকটার পচাইতে হবে, এই লোকটার পচাইলে ভবিষ্যতে আর কিছু আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে কিছু পাবে না। যাতে কোনো ক্রেডিট না নিতে পারে, বা যদি কোনো মিডিয়া হাউস দখল করে নেয়। আমরা আমরা তো বাইরে ভাই, আমি তো, তুমি নতুন গেছো, তুমি নতুন গেছো, আমি এই দেশের নাগরিক, হ্যাঁ,
আমি আমি ওই দেশটাকে ভালোবাসি, কাজ করে যাব। বিবেকের তাড়নায় ভাই। এটা বিবেকের ব্যাপার। ফয়সাল, নাইলে তুমি আপনার ভালো কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। আপনি থাকবেন হ্যাঁ, শান্তিপ্রিয় মানুষের মতো। আপনার তুমি কি ভালো দরকার থাকো, বাংলাদেশ নিয়ে? তুমি ভালো থাকো, প্লাস আরেকটা তোমার একটা দাবি থাকবে, তোমার তুমি যেমন কথা বলছো না, এরকম কথা বলতে পারে তোমার মতো আরো যদি কেউ থাকে, তাকেও আমার এখানে নিয়ে আসো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই, আমি আপনাকে পাঠাবো ভাই। সবার আমি এর আগেও কয়েকজনকে বলছি, আরো বলবো। ইনশাল্লাহ আপনি বলবেন। ঠিক আছে ভাই। ভালো থাকো ফয়সাল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন, ভালো থাকবেন।